আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি। এই ভারত ছাড়ো আন্দোলন কেন হয়েছিল, এখানে একটা বিষয় যেটা জানার সেটা হচ্ছে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা হয়েছিল 1939 থেকে 1945। এই যুদ্ধ ইউরোপ মহাদেশে হয়েছিল, কিন্তু ইউরোপ মহাদেশের দেশগুলো দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একটা অক্ষর শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষর শক্তিতে ছিল ইতালি, জার্মানি এবং জাপান। মিত্র শক্তিতে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এই দেশগুলো ছিল। তো এখানে ইংরেজদের বিপক্ষ বা ইংরেজদের যাদের প্রতি ভয় ছিল সেই জাপান, ওরা কিন্তু অক্ষর শক্তিতে ছিল। এই জাপান যখন প্রথমে ইতালি, জার্মানি এই দুটো দল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিন্তু অংশগ্রহণ করে, পরবর্তী সময় 1941 সালে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো ইতালি জার্মানির পক্ষে, যেটাকে অক্ষর শক্তি বলা হয়েছে, তখন কিন্তু ইংরেজরা ভয় পেয়ে, মানে জাপানের ভয়ে, তারা কিন্তু ভারতবর্ষে তারা ভারতীয়দের থেকে সাহায্যের জন্য, ভারতের অর্থ যে লেখা আছে সম্পদ, জনশক্তি, এই সাহায্যের জন্য তারা কিন্তু একটা প্রতিনিধি দল তারা ভারতবর্ষে পাঠায়। প্রতিনিধি যে দলটা এসেছিল বা যে কমিশনটা এসেছিল, সেই কমিশনটার নামটা হচ্ছে ক্রিপস মিশন। এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস হচ্ছেন এই মিশনের প্রধান ছিলেন, সেই জন্যে ওই মিশনটার নাম দেওয়া হয়েছিল ক্রিপস মিশন, এর নামানুসারে সেটা হয়েছে। তো এই মিশনের যারা সদস্য ছিল, আরো দুজন ছিল, স্যার পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার। এই 3 সদস্যের প্রধান একটা মিশন, এবং তার সঙ্গে আরো কয়েকজন ছিল। তারা কিন্তু সেই সময়কার ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিল চার্চিল, এই চার্চিলের মন্ত্রিসভারই এই 3 জন সদস্য ছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার আর স্যার পেথিক লরেন্স। তারা ভারতবর্ষের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থ এবং সৈন্য দিয়ে সাহায্যের তারা আবেদন নিয়ে আসে ভারতবর্ষে। এবং যখন ভারতবর্ষে এই প্রস্তাব নিয়ে আসে, তখন ভারতবর্ষের যারা সেই সময়কার আমাদের জাতীয় কংগ্রেসের যারা নেতা ছিলেন, তারা কিন্তু একটা দাবি রেখেছিল কিন্তু যে ইংরেজদেরকে তারা সাহায্য করতে পারে, কিন্তু ভারতকে পরিবর্তে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কিন্তু এই মিশনের যে সদস্যরা তারা যে প্রস্তাব নিয়ে এসেছিল, সেখানে কিন্তু ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস, এই যেটা লেখা আছে, বা স্বায়ত্ত শাসন, মানে কিছু ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, এখানে পূর্ণ স্বাধীনতার কথা কিন্তু বলা হয়নি। তাই ভারতীয়রা কিন্তু দ্বিতীয়বার আর ভুল করেনি। প্রথমবার যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন 1928 সালে সাইমন কমিশন আসে, তখন কিন্তু কোনো ভারতীয় সদস্যকে রাখা হয়নি, যার জন্য কিন্তু ভারতের কোনো সুবিধা হয়নি। এখানেও কিন্তু এই ক্রিপস মিশনকে গান্ধীজি একটা ভাষায় বলেছিলেন, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, ফেল পড়া ব্যাংকের চেক। ফেল পড়া ব্যাংকের চেক ক্রিপস প্রস্তাবটাকে কিন্তু তিনি বলেছিলেন যে, মানে চেকের কোনো মূল্য নেই, যে অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না, চেক বাউন্স হয়ে যায়, সেই ধরনের একটা প্রস্তাবটাকে তিনি বলেছেন। এই চেকের কোনো মূল্যহীন একটা চেক, এর কোনো দাম নেই। সেই জন্য তারা কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি, তারা পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন, কিন্তু সেখানে স্বায়ত্ত শাসনের শুধুমাত্র অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, বা কিছু ক্ষেত্রে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। ভারতীয়রা রাজি না হওয়ায় তারা কিন্তু সেই সুযোগে তারাও কিন্তু সুযোগ হাতছাড়া করেনি। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতারাও, তারা কিন্তু 1942 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলন
বা আগস্ট আন্দোলনের তারা কিন্তু প্রস্তাব গ্রহণ করে। এবং গান্ধী যে পত্রিকার মাধ্যমে ইংরেজদেরকে সে সময় বলা হয়েছিল যে ইংরেজ ভারত ছাড়ো, হরিজন পত্রিকা, এই হরিজন পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন এর প্রস্তাবটা প্রচার করেছিলেন। আর সেই সময়কার যে বড়লাট, এখানে যে শর্ট কোশ্চেন জেনে রাখো, বড়লাট ছিলেন লিন লিথগো, সেই সময়কার যে ভারতবর্ষের যে বড়লাট লিন লিথগো। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বললাম তো চার্চিল। তো পরে কিন্তু গান্ধীজি সেই হরিজন পত্রিকার মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন করেঙ্গি যে মরেঙ্গে, করবো অথবা মরবো, হয় ভারতকে স্বাধীনতা এনে দেব, না হলে মৃত্যুবরণ করব। এই উদ্দেশ্য পূরণের জন্য তারা কিন্তু 8ই আগস্ট, এটা তো জুলাই ছিল, 8ই আগস্ট তারা কিন্তু আন্দোলনের কর্মসূচি সেদিন তারা কিন্তু যেদিন 8ই আগস্ট গ্রহণ করেছিল, ভোর বেলাতেই মানে মধ্যরাত্রি বা ভোরবেলাতেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই যে গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই পেটেল, এই প্রথম সারির নেতাদের কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং পরে কিন্তু আমাদের ভারতবর্ষের সেই সময়কার যারা কংগ্রেসের নেতা ছিলেন, পরপর সবাইকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 9ই আগস্ট। এবং এটা মানে যখন 9ই আগস্ট ঠিক একটু বেলা যখন হয়, তখন কিন্তু সারা ভারতবর্ষের মানুষ জেনে যায় যে ইংরেজরা জাতীয় কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করেছে। এতে কিন্তু ভারতীয়রা কিন্তু আবার ক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিচ্ছিন্ন করে, রেলপথ থেকে শুরু করে, মানে ইংরেজদের সমস্যার মধ্যে ফেলে দেওয়ার সেই ধরনের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল। এই ছিল মোটামুটি ভারত ছাড়ো আন্দোলনের যে পটভূমি, যে ক্রিপস মিশন, এটাই ছিল পটভূমি। এই ক্রিপস মিশনের থেকেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তাহলে এখানে কোথায় কোথায় আন্দোলনের বেশি প্রভাব পড়েছিল? বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, গুজরাট, বোম্বাই, আসাম, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, এসব জায়গায়। এখানে তো বললাম। এরপরে যে পেজটা আছে, এখানে তোমাদের আমি ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল সেটা দেখাবো। আগে শর্ট কোশ্চেন আমি দেখিয়ে দিই। এখানে একটা সেই সময় যে জাতীয় সরকার, যেমন আমাদের তমলুকে জাতীয় সরকার গঠন করা হয়েছিল, তেমন সমান্তরাল জাতীয় সরকার কোথায় গঠিত হয়েছিল? এটা মহারাষ্ট্রের সাঁতরাতে। জাতীয় সরকার কিন্তু ভারতবর্ষ জুড়েই অস্থায়ী যে সংগঠন তৈরি করা হয়েছিল, এই মহারাষ্ট্রের সাঁতরা, নামটা হচ্ছে সমান্তরাল জাতীয় সরকার। উড়িষ্যার তালচেরে যেটা একটা সংগঠন তৈরি হয়, চাষি মুলিয়া রাজ, এটা কোথায় গঠিত হয়েছিল? না তালচেরে। এটা পবিত্র মোহন, এই চাষি মুলিয়া রাজ এটাকে গঠন করেছিলেন উড়িষ্যার তালচেরে। এই সময় তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাধ্যমে দুটো যে বাহিনী গঠন করা হয়েছিল, দুটো যে স্বেচ্ছাসেবক বাহিনী, একটা হচ্ছে বিদ্যুৎ বাহিনী আর হচ্ছে ভগ্নী সেনা। বিদ্যুৎ বাহিনীটা হচ্ছে সর্বসাধারণদেরকে নিয়ে একটা স্বেচ্ছাসেবক বাহিনী, আর ভগ্নী সেনা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটা মানে একটা দল তৈরি করা হয়েছিল, সেনা দল গঠন করা হয়েছিল, যার প্রধান ছিলেন মাতঙ্গিনী হাজরা ছিলেন। এই ভারত ছাড়ো আন্দোলনের একজন নেত্রীর নাম এখানে অনেক জায়গায় পাওয়া যায় না, মনে রাখবে, নীলমণি হাজরা। ঠিক আছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে গঠন করা হয়, সেটা 1944 পর্যন্ত এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব ছিল। আচ্ছা, এখানে উড়িষ্যার তালচেরের একজন উল্লেখযোগ্য শক্তিশালী নেতা, এই যে লক্ষণ নায়ক, উড়িষ্যার তালচেরের অন্যতম শক্তিশালী বা কৃষকদের ঐক্যবদ্ধ যিনি করেছিলেন কৃষক নেতা লক্ষণ নায়ক। এই ছিল এখানকার অংশ। এরপরে পরের যে পেজটা আছে, সেখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে দেখে নাও। 9ই আগস্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ,
বল্লভভাই প্যাটেল, জে.বি. কৃপালনি, এই প্রথম সারির নেতা নেত্রীদের কিন্তু সেদিন গ্রেপ্তার করা হয় 9ই আগস্ট সকালে, অনেক সময় বলে ভোরবেলায় এদেরকে গ্রেপ্তার করা হয়। এরপরে এই যে গান্ধীজি হরিজন পত্রিকা তিনি ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো বা ভারত ছাড়ো আন্দোলন। তারপরে যেভাবে তারা আন্দোলন করেছিল, এই যে রেল লাইন উপড়ে ফেলেছিল, সেতু ধ্বংস করে দিয়েছিল, রেল স্টেশন, ডাকঘর, থানা, সরকারি অফিস, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ শুরু করে অগ্নিসংযোগ করে টেলিফোন টেলিগ্রাফে তার কেটে দিয়েছিল। স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন জায়গায় ধর্মঘট শুরু হয়। এভাবে আন্দোলনটা চলেছিল। এই আন্দোলনের যেহেতু জাতীয় কংগ্রেসের নেতারা তাদের অবর্তমানে যারা নেতৃত্ব দিয়েছিল, এই যে লেখা আছে জয়প্রকাশ, একটু বড় করি, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, অরুণা আসফ আলী, অচ্যুত পট্টবর্ধন, নরেন্দ্র দেব, যোগেশ চ্যাটার্জি, উষা মেহতা বা মেহতাও বলা হয়, উষা মেহতা বোম্বেতে একটা অস্থায়ী রেডিও সেন্টার স্থাপন করেছিলেন, যেটা হচ্ছে ভয়েস অফ ফ্রিডম, যেটার মাধ্যমে বিপ্লবীদের তিনি সচেতন করতেন। ভয়েস অফ ফ্রিডম একটা রেডিও সেন্টার, উষা মেহতা এটা কিন্তু সেই সময় কিন্তু একটা সেন্টার, রেডিও সেন্টার তিনি চালু করেছিলেন। এছাড়া আরেকজন ছিলেন সুচেতা কৃপালনি, এরা কিন্তু সেই সময় নেতৃত্ব দিয়েছিল। এছাড়া যারা নেতৃত্ব দিয়েছিল, যে সাতারা হচ্ছে রানা পাতিল, শ্রীনাথ ও শ্রীনাথ লাল, বালিয়ার হচ্ছে চৈতু পান্ডে, ঝাড়খণ্ডে সরজু পান্ডে, এরা নেতৃত্ব দিয়েছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 থেকে 44, যেটা বললাম, সতীশ চন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা, এদের নেতৃত্বে হয়েছিল। এরপরে যে পেজটা আছে একটু দেখে নাও। এখানে যে জাতীয় সরকার সেই সময় বিভিন্ন জায়গায় গঠিত হয়েছিল, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ এইগুলো পরীক্ষাতে আসে। একটু ছোট করি। যে সে সময় তমলুকের মতো বিভিন্ন জায়গায় যে জাতীয় সরকার গঠিত হয়েছিল, একটা যেমন দিনাজপুরের বালুরঘাটে, এখানেও কিন্তু জাতীয় সরকার গঠন করা হয়েছিল। তারপরে হচ্ছে যে উত্তরপ্রদেশের বালিয়া, আজমগড় ও গাজীপুরে, উড়িষ্যার তালচের, মধ্যপ্রদেশের ভাগলপুর, মহারাষ্ট্রের সাতারা, আসামের নওগাঁও, এইসব জায়গায় কিন্তু সেই সময় অস্থায়ী জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই ধরনের কোশ্চেন গুলো থাকে, যে কোথায় কোথায় জাতীয় সরকার গঠিত হয়েছিল, বা কোনো একটা জায়গার নাম দিয়ে দেওয়া থাকতে পারে, যে উত্তরপ্রদেশের কোথায় জাতীয় সরকার গঠিত, সেই সময় জাতীয় সরকার গঠন করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই জায়গাগুলো ধরে হয়তো কোশ্চেন হতে পারে। তাই এই জায়গাগুলো দেখালাম, এই জায়গাগুলো দেখলাম, সেগুলো মনে রাখবে। এই ছিল আজকের যে বিষয়, ভারত ছাড়ো আন্দোলনের যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেন গুলো মোটামুটি একটা আশা করি আমি ধারণা দিতে পেরেছি। এই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, এবং যারা গুলো সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, অবশ্যই প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও অপেক্ষা করো। এরপরে যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল, সেই বিষয়টা আমি দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।